আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টিকা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপ সম্পর্কে আমরা ক্লাস 9, 10 বা ইন্টারে জেনেছি। এখন আবারও আইসোটোপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আইসোটোপ কি? একই মৌলের। আমরা মৌল বলতে কি বুঝাই বলতো? পর্যায় সারণীর 118টা মৌলকেই আমরা মৌল বলে চিহ্নিত করি, যেরকম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন সবগুলো এক একটা মৌল। এই যে একই মৌলের, এই একটা মৌলের বিভিন্ন পরমাণু থাকে। এই বিভিন্ন পরমাণু যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। সংজ্ঞাটা আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? দেখো, হাইড্রোজেনের 3টি আইসোটোপ মূলত থাকে। হাইড্রোজেন একটা মৌল। এই হাইড্রোজেন মৌলের 3টি পরমাণু থাকে। ধরে নাও যে একটা হাইড্রোজেন, এটা একটা পরমাণু, যেখানে আমাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। আবার আর একটা পরমাণু থাকে হাইড্রোজেনের, এখানে আমাদের 2, 1। এটার নাম ডিউটেরিয়াম। যেটা প্রথমে ছিল সেখানে হচ্ছে হাইড্রোজেন, তারপরে এটার নাম ডিউটেরিয়াম। আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রিটিয়াম। এটার নাম কি? ট্রিটিয়াম। এই যে দেখো, আমাদের একটা মৌল হাইড্রোজেন, একটা সময় এর নাম ছিল প্রোটিয়াম, তারপরের নামটা হচ্ছে ডিউটেরিয়াম, তারপরের নাম ট্রিটিয়াম। এখানে আমাদের প্রোটন সংখ্যা একটাই, মানে আমাদের যে কোনো হাইড্রোজেনের ক্ষেত্রে, এই হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এক, এই হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এক, এই হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এক। কিন্তু হাইড্রোজেন যখন হাইড্রোজেন ছিল তখন এর নিউট্রন সংখ্যা ছিল একটা। কিন্তু যখন ডিউটেরিয়াম হয়েছে তখন এর নিউট্রন সংখ্যা রয়েছে 2টা। যখন এটা ট্রিটিয়ামে পরিণত হয়েছে তখন এটার নিউট্রন সংখ্যা 3টা। কিন্তু এটার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সেম, একই রকম ছিল। ডিউটেরিয়ামে হাইড্রোজেনে যেই রকম ছিল, ডিউটেরিয়ামে সেই রকমই, মানে একটাই ইলেকট্রন, একটাই প্রোটন, কিন্তু নিউট্রন 2টা। ট্রিটিয়ামের ক্ষেত্রে একটাই প্রোটন, একটাই ইলেকট্রন, শুধুমাত্র নিউট্রন সংখ্যা 3টা। তাহলে একই ধরনের একই ধরনের মৌল, কিন্তু এখানে আমাদের পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই পরমাণুর ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হচ্ছে, যাকে আমরা আইসোটোপ বলে থাকি। সহজ কথায় বলতে গেলে ধরে নাও যে এক জোড়া যমজ ভাই। এই যে এক জোড়া যমজ ভাই আছে, তোমার হোক আমার হোক যারই হোক, এক জোড়া যমজ ভাই। এই এক জোড়া যমজ ভাইদের তাদের নাম এবং চেহারা একই রকম হতে পারে না? যে এক জোড়া যমজ ভাই, তাদের নাম যেই রকম, চেহারার গঠনও সেই রকম, মানে চেহারা একই, যেহেতু যমজ ভাই। এই যে নাম এবং চেহারা, নাম ও চেহারা, এই নাম এবং চেহারা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। নাম এবং চেহারা কি? প্রোটন সংখ্যা, যেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। তাহলে এই যে আমাদের নাম এবং চেহারা হচ্ছে প্রোটন সংখ্যা, কিন্তু এদের ওজন একটু বেশি, কারণ সে ভারী ব্যাগ নিয়ে আছে। এই যে ধরে নাও এর নাম ক, মানে 2টা ব্যক্তি ক এবং খ। এক্ষেত্রে দেখা যাচ্ছে নাম, গঠন, চেহারা সব কিছু একই রকম। যখন এই ধরে নাও ক ব্যাগ নিয়ে আছে আমার 1 কেজি, আর খ একটা ব্যাগ ধরে আছে যে এটা 10 কেজি, তাহলে এদের ওজন আলাদা আলাদা রকম হবে না? এই আলাদা আলাদা রকম যেটা হচ্ছে সেইটাই আমাদের নিউটন সংখ্যা, কিন্তু তাদের গঠন, চেহারা যা কিছু আছে, ওজন সব কিছু একই রকম। কখনো এইটার ব্যাগটা নেওয়ার ফলে এটার ওজন হয়ে গেল 1 কেজি বেশি, আর এটার ওজন তার থেকে 10 কেজি বেশি হয়ে গেল। এইটাই মূলত আমাদের নিউটন সংখ্যা। দেখা যায় যে অনেক সময় তাপ বা চাপের প্রভাবে আমাদের নিউটন সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের যেটা প্রোটন সংখ্যা সেটা সেম অবস্থানেই থাকে। আর এই যে সেম থাকার যে অবস্থানটা, সেটাই আমাদের প্রোটন সংখ্যা।
তাহলে এই যে নিউক্লিয়াসে পরমাণু যাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা যখন ভিন্ন হচ্ছে, ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন হচ্ছে। কারণ আমাদের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার ইংরেজি ভর সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই যে যখন আমাদের প্রোটন সংখ্যা তো সেম জায়গা, 3টা জায়গা বা 4টা জায়গা, সবগুলো জায়গাতে আমাদের প্রোটন সংখ্যা একই রকম থাকছে, কিন্তু নিউট্রন সংখ্যা কখনো 1 হচ্ছে, কখনো নিউট্রন সংখ্যা 2 হচ্ছে, কখনো নিউট্রন সংখ্যা 3 হচ্ছে। যখন 1 2 3 হয়ে যাচ্ছে তখন ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাচ্ছে। এই যে আমাদের ভর সংখ্যা ভিন্ন হচ্ছে, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। ডিউটেরিয়াম বা আমাদের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিউটেরিয়াম, এরা একে অপরের আইসোটোপ। এখন আমরা আসি আইসোটোপের বৈশিষ্ট্য। আইসোটোপের বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আইসোটোপ সর্বদা একই মৌলের পরমাণু হয়ে থাকে। আমাদের আইসোটোপ যারা আছে, যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান, আমাদের আইসোটোপ ধরে নাও সেটা হাইড্রোজেনেরই আইসোটোপ হোক বা ক্লোরিনের আইসোটোপ হোক বা অক্সিজেনের আইসোটোপ হোক, সেটা যে কারো আইসোটোপ হোক না কেন বা যে কোনো মৌলের আইসোটোপ হোক না কেন, আমাদের অক্সিজেনের ধরে নাও অক্সিজেন 8, এই অক্সিজেন 8 তো 8-এর অবস্থানেই থাকবে। অক্সিজেন এখানেও 8, অক্সিজেন এখানেও 8, এদের ইলেকট্রন সংখ্যা, এদের প্রোটন সংখ্যা, এদের ইলেকট্রন সংখ্যা সব কিছু একই রকম। কিন্তু কখনো দেখা যাচ্ছে যে অক্সিজেন এখানে 16, মানে নিউট্রন সংখ্যা 16, কখনো এখানে নিউট্রন সংখ্যা 17, কিংবা কখনো এখানে নিউট্রন সংখ্যা 18 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের প্রোটন সংখ্যা সমান, তার এজন্য এরা একই ধরনের মৌল। প্রোটন সংখ্যা কি আলাদা মৌলের ক্ষেত্রে আলাদা হয় না? আলাদা মৌলের ক্ষেত্রে আলাদা রকম হয়। যেরকম ক্লোরিনের ক্ষেত্রে এখানে প্রোটন সংখ্যা আবার 17। এই যে আমাদের প্রোটন সংখ্যা সবগুলো মৌলের ক্ষেত্রে আলাদা রকম হয়। যেহেতু প্রোটন সংখ্যা সমান, আমরা যে মৌলটা নিব তার প্রোটন সংখ্যা সমান হবে, এজন্য এরা একই রকম মৌল। যেরকম যদি আমরা কার্বনের 3টি রূপ দেখে থাকি, তাহলে কার্বন 3 অবস্থানে একই রকম রূপ ধারণ করে। যেরকম কার্বন কার্বন কার্বন, এখানেও 6টা, এখানেও 6টা, এখানেও 6টা। শুধুমাত্র আমাদের এখানে হয়ে যায় কি বলতো, এখানে কার্বন 12, আবার কার্বন 13, এইরকম হয়ে যায়। কিন্তু আমাদের কার্বনের যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যা একই রকম থাকে। এই জন্য আমাদের বলা হয়েছে যে আইসোটোপে সর্বদা একই মৌলের পরমাণু হয়ে থাকে। এদের পারমাণবিক সংখ্যা একই রকম থাকে, তাই পর্যায় সারণীতে এদের অবস্থানও ভিন্ন থাকে। এই যে কথাটা বলছে যে আমাদের ভর সংখ্যার পার্থক্যর ক্ষেত্রে যদি আমরা আসি, যে যখন আমরা নিউট্রন সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে একটা অতিরিক্ত ওজন দিব, তখন আমাদের নিউট্রন সংখ্যা বাড়লে ভর সংখ্যাও বাড়ে, আবার কমলে ভর সংখ্যাও কমে, তাই না? আমাদের এই যে আমাদের বলা হয়েছে যে পারমাণবিক সংখ্যা একই থাকে, মানে প্রোটন সংখ্যা একই থাকে, তাই পর্যায় সারণীতে এদের অবস্থান ও অভিন্ন। মানে আমাদের প্রতিটা পরমাণুর অবস্থান, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14, যে কোনো কিছু, অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3, মানে আমাদের যে কোনো কিছু একটা মৌলের ক্ষেত্রে একটা অবস্থানই বরাদ্দ থাকে। এদের পারমাণবিক সংখ্যা সেম অবস্থানে থাকছে, শুধুমাত্র প্রোটন সংখ্যা কম বেশি হচ্ছে। তারপরে আসি যে আমাদের এদের মধ্যে নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, যার ফলে এদের ভর সংখ্যাও ভিন্ন হয়। ওই যে আমরা আগে থেকে বলে আসছি যে এদের নিউট্রন সংখ্যা ভিন্ন হচ্ছে, যার কারণে এদের ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাচ্ছে। তারপরে একই মৌলের আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম সাধারণ একই রকম হয়ে থাকে। আমরা যে কোনো একটা মৌল নিয়ে কথা বলি না কেন, পরমাণুর বাইরের যে স্তরটা, সেই স্তরের ইলেকট্রন সংখ্যা রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। যেহেতু আমাদের প্রতিটা পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে একই মৌলের ক্ষেত্রে যখন আমরা আসব, তখন আইসোটোপের ক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা একই রকম থাকে, তাই এরা রাসায়নিক যে আচরণটা, এই আচরণটাও একই রকম করে থাকে, মানে একই মৌল একই ধরনের আচরণ করে থাকে। এখন আসি আইসোটোপের ব্যবহার। আইসোটোপের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ব্যবহার নিয়ে কথা বলি। চিকিৎসা ক্ষেত্র, যখন এই চিকিৎসা ক্ষেত্রে কথা বলবো, যেরকম আমাদের ক্যান্সার বা আমাদের টিউমার, এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো সাধারণ কোষের থেকে আলাদা হয়। এই জন্য আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ, যেরকম আমাদের কোবাল্ট-60 বা আমাদের রক্ত স্বল্পতাজনিত রোগ, ফসফরাস 32,
বা আমাদের আয়োডিনের জন্য আয়োডিন 131 ব্যবহার করে থাইরয়েড গ্রন্থি রোগ চিকিৎসা করা হয়। আমাদের যে থাইরয়েড রয়েছে, আমাদের গলায় থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থিটা আয়োডিন কী করে গ্রহণ করে। যদি সেখানে কোনো ধরনের সমস্যা হয় তবে ডাক্তাররা কী করে আয়োডিন 131 ব্যবহার করে রোগ শনাক্ত বা নিরাময় করে থাকে। এই হচ্ছে আমাদের আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। এখন আসি আমাদের কৃষি এবং খাদ্যের ক্ষেত্রে বা আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে। খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে যেরকম পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ব্যাপকভাবে রয়েছে। আমাদের যেসব পচনশীল খাদ্য রয়েছে, যে কোনো খাদ্য হতে পারে, যেরকম পাউরুটি বা অন্যান্য যে কোনো খাদ্য, এই খাদ্যগুলো কি হয় আমাদের ব্যাকটেরিয়ার কারণে এই খাদ্যগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায়। আইসোটোপের রশ্মি ব্যবহার করে খাবারের ক্ষতিকর যেসব জীবাণু থাকে সেই সব জীবাণুগুলোকে মেরে ফেলা হয়, ফলে খাবার অনেক দিন ধরে ভালো থাকে। এই হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার। এখন আসি শিল্প কারখানায়। শিল্প কারখানায় উৎপাদিত পাতলা পাতের পুরুত্ব নির্ণয়ে, অভ্যন্তরীণ ফাটলের অস্তিত্ব নির্ণয় প্রভৃতি নানা কাজে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আমাদের শিল্প কারখানায় মনে করো মাটির নিচে বড় একটা তেলের পাইপলাইন ফেটে গেছে। কোথায় ফেটেছে তা বোঝার জন্য পাইপের ভেতরে যে তেজস্ক্রিয় আইসোটোপ সেটা পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তেজস্ক্রিয় বাহিরে বের হবে সেখানে আমাদের ছিদ্র আসছে। এভাবে আমাদের শিল্প কারখানায় বিভিন্ন ধরনের ফাটলের কাজে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। এখন আসি কৃষি বিজ্ঞানে। এই কৃষি বিজ্ঞানে বলতে আমরা বুঝাই যে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ এবং পচনশীল কৃষি দ্রব্য সংরক্ষণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ফসল কেন দ্রুত পচে যায়? ব্যাকটেরিয়ার কারণে আইসোটোপের রশ্মি ব্যবহার করে এসব আমাদের ব্যাকটেরিয়া যেসব থাকে সেসব ব্যাকটেরিয়াগুলোকে বের করে নেওয়া হয়। এই জন্য আমাদের কৃষি বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে। জীবাশ্মর বয়স নির্ণয়ে বা পৃথিবীর বয়স নির্ণয়ে জীবাশ্মের বয়স তথা পৃথিবীর আনুমানিক যেসব বয়স রয়েছে সেইটা তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে নির্ণয় করা হয়। যেরকম আমাদের কার্বন 14 হলো একটা জাদুর ঘড়ির মতো। কোনো একটা পুরানো হাড় বা গাছ বা তাতে কতটুকু কার্বন 14 অবশিষ্ট আছে তা মেপে বিজ্ঞানীরা বলে দিতে পারেন সেটি কত হাজার বছরের পুরনো। এটাকে মূলত আমাদের বলা হয় কার্বন ডেটিং, যেটা আমাদের আইসোটোপের মাধ্যমে করা হয়ে থাকে। তারপরে আসি আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশলে। এই রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া কৌশলের নিশ্চিতকরণে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার অত্যন্ত নির্ভরশীল এক পদ্ধতি। এই ছিল আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার।